এখন একজন ইমিগ্রেন্ট নতুন যিনি আসছেন তার জন্য অভিবাসন বিষয়ে সহযোগিতা দরকার, আইনি সহযোগিতা দরকার, চাকরির সহযোগিতা দরকার, তার এখানকার জীবন যাপন থেকে শুরু করে নানা ধরনের সহযোগিতা দরকার। এই জায়গাটাতে আপনাদের সময় যেটুকু দরকার ছিল এটুকু আপনারা করার চেষ্টা করেছেন, এখনকার সময় যেটা দরকার সেটা কতটা পাওয়া যাচ্ছে? পার্টি করতে পারি যে এখান থেকে একটা বাইরের একটা লোকরে ডেকে নিয়ে আসলাম যারা চাকরি অফার দিবে, ওই জিনিসগুলো সোসাইটির করা উচিত, যাতে করে উই ক্যান বি এক্সপোজড, আওয়ার বাংলাদেশি পিপল ক্যান বি এক্সপোজড টু দি বিউটি অফ ইউনাইটেড স্টেটস। আগামী নির্বাচনে নতুন যে কমিটিটা আসবে তার আসলে কি করা উচিত বলে আপনার কাছে মনে হয়, যে কোন কাজগুলো অবশ্যই করা উচিত এবং এই কাজগুলোর দিকেই বাংলাদেশ সোসাইটি গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করছেন? কেন গঠনতন্ত্রের এই ধারাটা পরিবর্তন করার দরকার হলো, কিংবা কেন সদস্য পদ নিয়ে প্রশ্ন উঠছে? এখানে স্পষ্ট করে লেখা আছে যে ইফ ইউ ওয়ান্ট টু বিকাম এ মেম্বার অফ এ সোসাইটি অফ দ্য সোসাইটি ইউ হ্যাভ টু পে উইথ ইউর পার্সোনাল চেক। এখন একজন ইমিগ্রেন্ট নতুন যিনি আসছেন তার জন্য অভিবাসন বিষয়ে সহযোগিতা দরকার, আইনি সহযোগিতা দরকার, চাকরির সহযোগিতা দরকার, তার এখানকার জীবন যাপন থেকে শুরু করে নানা ধরনের সহযোগিতা দরকার। এই জায়গাটাতে আপনাদের সময় যেটুকু দরকার ছিল এটুকু আপনারা করার চেষ্টা করেছেন, এখনকার সময় যেটা দরকার সেটা কতটা পাওয়া যাচ্ছে? এখনকার সময় আর আমাদের আগেকার সময়, এখন আপনাদের বদৌলতে লোকজন গুগল অথবা ইন্টারনেট ফেসবুক দেখে বলতে পারে যে আমি যদি আমেরিকা যাই কোথায় গিয়ে উঠবো, কোথায় যাব, কোথায় চাকরিটা নেব। এটা আগেই জানতো, আগে এটা জানতো না। আগে আসলে খুঁজতো একজন সিনিয়র কে, এখানে বাঙালি আছে, দেশি ভাই কে আছে, বোন কে আছে, তার সাথে যাইতো। অতএব তারা এই জিনিসগুলো হতো না। আর আমরা কিন্তু যখন আসছি, আমরা বাংলাদেশ কিন্তু ধনী দেশ না, ইউ নো ইট, ইউ আর ফ্রম বাংলাদেশ টু। অতএব আমাদের মেইন উদ্দেশ্যটা হলো সোসাইটির যে আমরা দেশে কি ফেরত দিতে পারি। আমরা বাংলাদেশে, আমি ডাক্তারি পড়ছি, 6 মাসে 50 টাকা বেতন দিতাম। আর এখানে আমার বাচ্চারা যখন কলেজে যায়, আমি বছরে $125,000 পয়সা দিতে হয়েছে কলম্বিয়া অথবা জর্জটাউন ইউনিভার্সিটিতে, নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটিতে। এক্সপেন্সিভ, 1 পয়সাও কোনো গ্র্যান্ট তারা পাইতো না। অতএব আমরা এই জিনিসগুলোই আমরা বাংলাদেশকে ফিরিয়ে দিতে চাই, বাংলাদেশকে সাহায্য করতে চাই। আমি যখন প্রেসিডেন্ট ছিলাম তার কয়েকদিন আগে বাংলাদেশে একটা ভীষণ জলোচ্ছ্বাস এবং বন্যা হয়েছিল। তখন অনেক 125,000 পিপল ডাইড ইন দেয়ার। তখন আমরা সোসাইটির পক্ষ থেকে এবং একটা খুব সাহসী কাজ করছিলাম, নিউ ইয়র্ক টাইমসে আমরা একটা অ্যাডভার্টাইজ দিয়েছিলাম। এবং নিউ ইয়র্ক টাইমসে যখন আমি গেলাম, তখন নিউ ইয়র্ক টাইমস আমাকে বললো, তোমরা এখানে অ্যাডভার্টাইজ দিতে আসছো, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হাউ মাচ ইট ক্যান কস্ট? আমি বললাম, ইয়েস উই নো ইট, বাট উই উইল মেক মাচ মোর দ্যান দ্যাট while we can put these pictures to your audience. তখন সে খুব সুন্দর করে, আমার মনে হয় অনলি 10%, যা খরচ তার 10 ভাগের 1 ভাগ আমাদের কাছ থেকে নিল। তখন আমি ওখানে নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশের এই যে বন্যার কথাগুলি, আমি কালকে যখন আপনি বলছিলেন তখন আমি কয়েকটা ছবি খুঁজে খুঁজে বের করছিলাম। এই ধুলাবালি থেকে অনেক কাগজ বের করছি। এই দিস ইজ, আই ডোন্ট নো ইফ ইউ ক্যান সি ইট, সি ইট, ওকে। নাও এই ধরনের আরো কতগুলি ছবি নিউ ইয়র্ক টাইমসে, এটা হাফ পেজ অ্যাড ছিল, হাফ না ফুল পেজ ছিল মনে নেই আমার। তখন আমরা অনেক কিছু পাইতাম। অনেকে একটা খামের মধ্যে 1 টাকা নগদ পাঠাইছে, 10 টাকা পাঠাইছে, কেউ ভালো চেক পাঠাইছে। আমরা উই মেড এ লট অফ মানি, যে টাকা আমরা $170,000 অর মোর দ্যাট টাইম আমরা বাংলাদেশে গণস্বাস্থ্য কেন্দ্র এবং ব্র্যাকের আবিদ ভাইকে আমরা দুজনকে সমান ভাগে দিলাম। একটা পয়সা দিয়ে ভোলাতে, এই পুরোটা কি বাংলাদেশ সোসাইটির উদ্যোগে আপনারা সংগ্রহ করেছেন? এটা বাংলাদেশ সোসাইটি করছে, মানে ব্যানারটা বাংলাদেশ সোসাইটি ছিল, এটা তো অনেক গ্রেট একটা অ্যাচিভমেন্ট। বাংলাদেশ সোসাইটি। জি, আমি একটা প্রশ্ন করতে চাই ডাক্তার অদত ভাই, মানে এই যে একটা কাজ বাংলাদেশ সোসাইটির ব্যানারে করা, বাংলাদেশের এই বিপর্যয়ের সময় এত বড় একটা আর্থিক সহযোগিতা, সেই সময়ের মানে টাকার অঙ্কে যদি আমি বলি, অনেক এত বড় একটা আর্থিক সহযোগিতা করা এবং চ্যালেঞ্জ নিয়ে কাজটা করা, আপনাদের জীবনের ঝুঁকি আছে কিনা সেটা বিয়ে তখন জানতে চাইছিল। যে সংগঠনটা এতটা ঐতিহ্যে মরা, সেই সংগঠনটাকে নিয়ে যখন এখন সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও ভাইরাল হয় যে সদস্য পদ নিয়ে তর্কাতর্কি, অনেকটা হাতাহাতির পর্যায়ে, এবং অনেকে বলছেন যে টাকা দিয়ে প্রার্থীরা সদস্য বানিয়েছেন, এগুলো যখন শুনেন তখন বাস্তবতার নিরিখে আপনার কাছে কেমন লাগে আসলে? এটাকে, yes, you can blame me for that too, but I would not take all the blame. যখন এই মইনুল ভাই যখন প্রেসিডেন্ট হয়, তখন আমি মইনুল ভাইকে বলছিলাম, মইনুল ভাই, I will support you if you can stop this. মোহাম্মদ আজিজ যখন হয়, তাকেও একই কথা বলছিলাম।
কারণ আমরা যখন বাংলাদেশ সোসাইটির কনস্টিটিউশনটা বানাইছিলাম, হাসান ইমাম ভাই ছিল আমাদের লিডার, আমরা আরো 8 জন না 9 জন সদস্য ছিলাম। আমার মনে আছে আমি অনেক রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত সেই, তখন আমি প্রেসিডেন্ট ছিলাম তখন। হ্যাঁ আপনি প্রেসিডেন্ট ছিল, রাত্রে কাজ করতাম। There is a beautiful way that we could stop it. Constitution লেখা আছে, say you want to be a society member, do it. Keep your membership for every year. Now, yes, you can pay your membership for next year, following year, in advance of 4 years, or you can become a life member. কিন্তু সোসাইটি কেন জানি কার স্বার্থ, নিজেদের স্বার্থ হোক আর যার স্বার্থই হোক, এটা চেঞ্জ করে নিল যে আমরা বছরে বাৎসরিক মেম্বারের দরকার নাই, তোমরা ইলেকশনের আগে 3 মাস আগে মেম্বার হইলেই বিগত বছরের পয়সা দাও। There is no such thing in the constitution. ওখানে স্পষ্ট লেখা আছে, you can pay your dues in advance, not the arrear dues. You can pay for your life membership, which is forward, upcoming. কিন্তু আমরা সোসাইটিতে এখন করতেছি যে 2 বছরের মেম্বারশিপ 1 বছরে করব। এইটাই হচ্ছে প্রবলেম। এখন আমাদের সোসাইটির যে মেম্বার গুলো 38,000 হয়েছে, সেপ্টেম্বরে কালেকশন হলো, কাগজপত্র ঠিকঠাক করতে করতে নভেম্বর ইলেকশন হয়ে গেল, জানুয়ারিতে মেম্বারশিপ ইজ 0. Zero means those members are no longer members, only those members who are the life members. এখন এই জিনিসগুলাই বাঁচানোর জন্য আমাদের বাইলজ আছে। যেহেতু আপনি কল করছিলেন, আমি সোসাইটির বাইলজটা নিয়ে আসছি। এটা অরিজিনাল এটাই। হ্যাঁ, এই বাইলজটা, এটার মধ্যে আমাদের 7 জনকে 8 জনের সই আছে। এই যে দেখেন ছোট ছোট সই আছে সাইডে। হাউ ক্যান আই শো ইট? আপনার জাস্ট মুখের সামনে যদি আপনি ধরেন তাহলে ক্যামেরা পরিষ্কার হচ্ছে। জি, প্রেসিডেন্ট ছিলেন হাসান ইমাম ভাই। Those signature starts with Hassan Imam, second is mine, Muhammad Hassan Khan, MM, it's initial, so it's tough to say. এখানে স্পষ্ট করে লেখা আছে যে if you want to become a member of a society, of the society, you have to pay with your personal check. Yes, you can pay more only for your family members. মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, ভাই, বোন, এদের পয়সা দেওয়া যেতে পারে with your check. Nobody else. কিন্তু আমরা এই জিনিসটা দেখছি না। এটা স্পষ্ট করে এখানে লেখা আছে, if you want I can read it. Members shall be expected to voluntarily pay their annual dues by the due time. Okay, now ডিউ টাইমটা ছিল এপ্রিলের 30 তারিখ অথবা মার্চের 30 তারিখ। সেটা না হয়ে এখন পরের বছর ইলেকশনের আগে তারা টাকাটা জমা দিচ্ছে, মেম্বার হচ্ছে। এবং সাম অফ দ্য চেক, আই ওয়াজ ইন ওয়ান অফ দ্য ভোটিং লাস্ট ডেটে, আই ওয়াজ ইন সোসাইটি অফিস এলমহার্স্টে, যেটা মনির ভাই বললো। ওইখানে যখন ছিলাম, আই স চেক অফ $65,000, $70,000 চেক। ওকে, নাও in constitution clearly written, it has to be in a personal check for only the member. কিন্তু সেটা চলে গেল। এই জিনিসটা কেন চলে গেল, এটার জন্য ডেফিনেটলি কেউ দায়ী আছে। এই দায়টাকে কেউ চালাতে পারবে না। এখন এই জিনিসটা যদি করতে হয়, তাহলে আমাদের উই হ্যাভ টু ফলো দ্য কনস্টিটিউশন। একজনের সুবিধার্থে, এক কমিটির সুবিধার্থে কিংবা পরবর্তী কমিটির সুবিধার্থে আমরা বাইলসটা চেঞ্জ করে দিব, এটা হতে পারে না। এই যে এখানে আবার আমি পড়ে শোনাচ্ছি, ইচ মেম্বার shall be required to pay yearly dues subscription at least for the same fiscal year, not the rear, that fiscal year or for the future. Member and or applicants may pay dues annually for 2 years or more in advance, in time. They did not say that you can pay your rear bill at a time for life membership or a special life membership dues. কিন্তু এখানে কোনো জায়গায় লেখা নাই যে গত বছরের টাকা দেওয়া যাবে। কিন্তু এটাই হচ্ছে, এই জিনিসটা কেন হচ্ছে আই ডোন্ট নো। আপনি একেবারে বেসিক একটা জায়গা নিয়ে প্রশ্ন তুলেছেন, অর্থাৎ আপনার গঠনতন্ত্রে যা আছে সেটি পরিবর্তন করে কেন এই পরিস্থিতি তৈরি করা হলো। ডক্টর মইনুল ইসলাম মিয়া, আপনার কোনো ধারণা আছে যে কেন গঠনতন্ত্রে এই ধারাটা পরিবর্তন করার দরকার হলো, কিংবা কেন সদস্য পদ নিয়ে প্রশ্ন উঠছে? আমি অ্যাকচুয়ালি যে সেটা ছিল 2001-2002, ওই সময় এই কনস্টিটিউশনটা গঠন করা হয়। যে অদূত বইয়ে যেটা বললো, হাসান ইমাম ফার্মাসিস্ট, উনি এখনো বেঁচে আছেন।
উনি ছিলেন এটা চেয়ারম্যান, এটা আমরাই গঠন করছি আমার কমিটি। হ্যাঁ, ওনাকে আমি চেয়ারম্যান করে এবং 7 জনের একটা কমিটি আমরাই গঠন করি আমার কমিটির থেকে। ওনারাই তখন এই গণতন্ত্র তৈরি করছেন। এটাকে কেন চেঞ্জ করছে পরবর্তীকালে আমি না, আপনার ধারণা জানতে চাচ্ছি, মানে কেন প্রয়োজন হলো চেঞ্জ করার ধারণাটা জানতে চাচ্ছি। এখন শুনুন না, আমি যেটা বেসিকলি বলতে চাই, সোসাইটি যে উদ্দেশ্যে করা হয়েছিল সেই উদ্দেশ্যের কাছেও এখন নাই। যে বন্যার কথা উদ্যোগ বললো 9-1-এ যখন সন্দ্বীপে প্রচন্ড জলোচ্ছ্বাস, তখন আওলাদ সাহেব প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি, $61,000 আমরা কালেক্ট করছি রাস্তা রাস্তা দাঁড়িয়ে মানুষের কাছ থেকে। ওই টাকাটা বারাকের আবিদ রহমানের থ্রুতে আমরা বাংলাদেশে পাঠাইছি। কিন্তু এখন বাংলাদেশের জন্য সোসাইটি কি করতেছে? কিছুই করতেছে না বাংলাদেশের জন্য। হয়তো বাংলাদেশের প্রয়োজন নাই, সেটা জানি না আমি কেন করে নাই। না মানে এই 2024-এ তো অনেক ভয়ঙ্কর একটা বন্যা ফেস করলো বাংলাদেশ, এখনো বন্যার একটা আশঙ্কা চলছে। এখনই তো বন্যা আসছে রিসেন্টলি, অনেক লোক এখন মারা যাচ্ছে, অনেক কিছু করছে, কে কি করতেছে জানি না। কিন্তু সোসাইটির যে প্রয়োজনটা ছিল যখন, এখন ওইটা মনে হয় যারা আছেন তারা মনে করেন না সেই কাজগুলা করা উচিত। যেটা আপনি বললেন, এই কনস্টিটিউশনটাকে যার যার ইচ্ছা মতো যেটা আছে, যেটা সে দেখালো, এটাই আমরা গঠন করছিলাম। আমি যখন প্রেসিডেন্ট ওই সময় ঠিক এই কনস্টিটিউশনটা আছেন, এবং হাসান ভাই এখনো বেঁচে আছেন, উনি একটু অসুস্থ, উনি সবকিছু জানেন। কিন্তু পরবর্তী কমিটি তারা তাদের ইচ্ছা মতো এটা চেঞ্জ করছে, তারপরে পরের কমিটি চেঞ্জ করছে যার যার সুবিধা। এটা সোকল্ড অ্যামেন্ডমেন্ট তাও ফলো করা হয় না। কনস্টিটিউশন যে অ্যামেন্ডমেন্ট করার যে নাম্বার দরকার, যেভাবে করা দরকার, যত মেম্বার হাজির হওয়া উচিত তার কাছেও নাই। ওই ইচ্ছা মতো মিটিং ডেকে, এটা অ্যানুয়াল মিটিং, আমরা আজকে কনস্টিটিউশন এইভাবে চেঞ্জ করবো, ওগুলো তারা করছে। এখন কেন করছে, কেন করতে পারে নাই, মানে আপনি কিছু কিছু বিষয় বলছেন যে মানে বিষয়টা আপনি জানেন না কিংবা জানার সুযোগ নেই। আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটা হলো সাধারণত যে কোনো সংগঠন তার পূর্ববর্তী যে প্রেসিডেন্ট সেক্রেটারি হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন তাদের অবদান স্বীকার করে, তাদের পরামর্শ নেয়, তাদেরকে সম্মানিত করে, তাদেরকে নানা সময়ে পরামর্শের জন্য ডাকে। মানে আপনারা দুজনেই সাবেক প্রেসিডেন্ট এবং দীর্ঘদিন আগের, আপনার কি বর্তমানে যারা কাজ করছেন, আমি বলছি না যে এখনকার কমিটি, সাম্প্রতিক যে কমিটিগুলো, এখনকার কমিটি, তার আগের কমিটি, সেই কমিটিগুলো কি আপনাদের সেই মূল্যায়নটা, সেই সম্মানটা ডাকে, শোনার প্রয়োজন বোধ করে? না, মিটিং এ ওরা সবসময় ডাকে, আমি বলবো। এবং এই যে 50 বছর পূর্তি যেটা গত অক্টোবরে করা হয়েছে, বর্তমান কমিটি বলছে, আমি যে সেলিম প্রেসিডেন্ট, আলী সেক্রেটারি, তারা আমাকে ডেকে নিল তাদের অফিসে, বললেন যে এটা যেহেতু 50 বছর হচ্ছে, আপনি আমাদেরকে হেল্প করুন, আমাকে এই 50th অ্যানিভার্সারি যেটা, এটার জন্য আপনাকে শেয়ার পারসন হিসেবে আমরা মনোনীত করলাম। আমি তাদের সাথে কাজ করছি, তাদের হৃদয়তা ছিল, আমাকে তারা যথেষ্ট সম্মান দিচ্ছে, সেটা ঠিক আছে। কিন্তু বিভিন্ন মিটিংয়ে তারা ডাকছে, কিন্তু যেভাবে ফলো করা উচিত, যে কনস্টিটিউশনে এতজন লোক থাকতে হবে, এতজন লোক রাজি হতে হবে এটাকে চেঞ্জ করার জন্য, তা কিছুই ফলো করা হয় নাই। ঘরে বসে এটা আবার অ্যামেন্ডমেন্ট অনেক আমার কাছে আছে, আমি আসলে আপনার মিটিং এ দেখার মতো অনেকগুলো নতুন অ্যামেন্ডমেন্ট আমি দেখছি এখানে আমার কাছে, লেটেস্ট যেটা আছে, যেগুলা ওইখানে, যেটা উদ্যোগ বললো যে ওই কনস্টিটিউশনে ওগুলা ছিল না। 2 বছরের মেম্বার একসাথে অনেক কিছু চেঞ্জ করে ফেলছে এখানে, যার যার সুবিধাতে। এখন এগুলা তো আমরা কি করবো বলেন, আমাদের তো কিছু করার নাই। এখন সময়ের পরিপ্রেক্ষিতে জনসংখ্যা বাড়াতে কিভাবে যার যার সুবিধার জন্য তারা মেম্বারশিপ বাড়াচ্ছে, প্রেসিডেন্ট হওয়া, সেক্রেটারি হওয়া, ওগুলো হচ্ছে সমাজে। এখন এগুলো তো আমাদের দ্বারা কিছু সম্ভব না, কিছু করা হচ্ছে। সত্যি কথা আপনাকে আমি বললাম এটা। আর আমাদের ডাকছে, আপনি যে কোশ্চেনটা বলছেন, মিটিং এ ডাকে আমাকে, সব মিটিং এ, সব কমিটি ডাকছে, হ্যাঁ আমাদের অ্যানুয়াল মিটিং হচ্ছে, আপনি আসেন। হয়তো আমার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না গত কয়েক বছর ধরে। আগামী নির্বাচনে নতুন যে কমিটিটা আসবে, তার আসলে কি করা উচিত বলে আপনার কাছে মনে হয়, যে কোন কাজগুলো অবশ্যই করা উচিত এবং এই কাজগুলোর দিকেই বাংলাদেশ সোসাইটি গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করছেন? এখন সোসাইটির মেম্বার যদিও 40,000-এর কোটায়, আমাদের সময় 1,000-এর কোটায় ছিল, কিন্তু বাংলাদেশিদের, প্রবাসীদের যেটা পাওনা সেটা কিন্তু একই আছে। আগে এখানে মানুষ অনেকভাবে আসতো, OP1, ডিভি, ইমিগ্রেশন আসতো, এখনো হিসেবে আসতেছে, এবং তার বাইরে প্রায় 10 গুণ লোক আসতেছে
ভিজিটার্স ভিসা অথবা ইললিগালি আসতেছে, যাদের কোনো কাগজপত্র নাই। অতএব কাজ এখন বর্তমান সোসাইটির আরো বাড়ছে। তাদেরকে একটা জায়গায় দেখিয়ে দেওয়া যে আসলো, এবং ওই লোকগুলো যদি সোসাইটির অফিসে আসে কিংবা যোগাযোগ করে, যেমন আমার কাছে যদি কেউ আসে, আমি তারে বুঝাই যে দেখো আমরা অনেক টাকা ট্যাক্স দিই, তোমরা এটার অ্যাডভান্টেজ নেবা, গো টু দি সোশ্যাল ওয়েলফেয়ার, গো ফর মেডিকেড, গো ফর ফুড স্ট্যাম্প, হোয়াই ইউ উইল সাফার, অ্যান্ড গো টু স্কুল ইন দ্য ইভিনিং, ইন দ্য ডে টাইম ইউ ওয়ার্ক। যাতে করে তোমরা দেখো ইন্ডিয়ানরা কি করে, ইন্ডিয়ানরা পশ্চিমবঙ্গের লোকগুলো সরকারি চাকরিতে ভর্তি, এনিহোয়ার ইউ গো, সিটি, স্টেট এন্ড ফেডারেল। আমাদের বাঙালির নাই কেন? আমরা ওইটাতে যাচ্ছি না, তাৎক্ষণিক ভাবে কবে পয়সা বেশি হয় আইসা ঢুকি ট্যাক্সি চালাইতে, ইটস ভেরি গুড প্রফেশন। কিন্তু আমি অনেক ট্যাক্সি ড্রাইভার বলি, আমার অনেক ঘনিষ্ঠ আত্মীয় স্বজনও ট্যাক্সি ড্রাইভার আছে, বলি যে দেখো লং টার্ম যদি তুমি এটা করো, তোমার কিডনি প্রবলেম হবে, ব্যাকের প্রবলেম হবে, রাত্রে করে গিয়ে একটা ক্লাস করে অন্য একটা চাকরিতে ঢুকো। এবং অনেকেই, যেমন ইয়েলো ক্যাব যখন দাম কমে গেল ওভারনাইট, তখন আমার একটা পেশেন্ট ছিল, আমার মাঝে মাঝে মনে হয় 3টা মেডালিয়ান ছিল তার, সে হার্ট অ্যাটাক করে হার্ট ফেল করে মারা গেল। তো এখন এই ধরনের রিস্ক আছে। অতএব তারা সবাই মিলে যদি আমরা আসি, এখন সোসাইটি উপদেশ দিবে, আমি না হয় সোসাইটি বলবে ভাই আসেন আমরা এই কাজগুলি করতে পারি, একটা পার্টি করতে পারি, যে এখান থেকে একটা বাইরের একটা লোকরে ডেকে নিয়ে আসলাম যারা চাকরি অফার দিবে। ওই জিনিসগুলো সোসাইটির করা উচিত, যাতে করে উই ক্যান বি এক্সপোজড, আর বাংলাদেশি পিপল ক্যান বি এক্সপোজড টু দি বিউটি অফ ইউনাইটেড স্টেটস। যেটা বলে আমেরিকায় সব সুযোগের দেশ হলো আমেরিকা, আমরা কিন্তু এশিয়ায় ঢুকেই ওই যাতা কলে পড়ে যাচ্ছি, সুযোগের চোখ আর দেখি না। এটা আমাদের ওদেরকে দেখিয়ে দিতে হবে।